কবুল বলার আগের মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইয়াকে বলে উঠল, আমি এ বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? কাব্য ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আব্বু বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? আমি বলছি মাইশা কাব্যকে ভালোবাসে, ওকে না পেলেও মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম প্রকার শকড খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যা কথাটা কি করে বলল আপু? তাও আবার এমন সময়, বিয়ের আসরে। এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু রিয়াকে বলছে, তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি আব্বু, আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনটার জীবন নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করব না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি মাইশা? আব্বুর কথা শুনে আমার পুরো শরীর কাঁপছে। আমার লাইফে দুজন মানুষকে আমি খুব ভয় পাই, আর তাদের মধ্যে একজন হলো কাব্য ভাই আর এই আব্বু। আর আজ কি না এই ভাইয়াকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলল আপু। কেন করলো এমন আপু? এসব ভাবতে ভাবতেই আব্বু চেঁচিয়ে বলল, কে হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানোতে আমি পুরো কেঁপে উঠলাম। আমি কাঁপা কাঁপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকাতেই আপু চোখের ইশারায় বলল হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতো মাথা নাড়ালাম। আমি মাথা নাড়াতেই আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালাম আব্বুর দিকে। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে এমন সময় মামা এসে ধরলো আব্বুর হাত। আর মামা হলো কাব্য ভাইয়ার আব্বু। কাব্য ভাইয়া হলো আমার মামাতো ভাই। আমার আব্বুর সামনে এসে বলল, এসব কি করেছিস তুই? তার চেয়ে বরং রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করে দেই। আব্বু আমার মামার কথা শুনে মেজাজ গরম হয়েই হন হন করে রুমের ভিতর চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল, সাথে কাব্য ভাইয়া আর আপুও। রুমের ভিতর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, সাথে আছে কাব্য ভাইয়া, মামা, মামি, আপু, আম্মু আর আব্বু। এই মুহূর্তে শুধু মাথার ভিতর একটা প্রশ্নই ঘুরছে, আপু কেন করলো এমন? আর আপু এগুলো করার জন্যই তখন আমায় সরি বলেছিল। আপু নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতেই আপু বলেছিল, মাইশা, একটু পর যা হবে তার জন্য সরি বনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পেরেছি আমি। এদিকে মামা আব্বুর হাত ধরে বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে মাইশা। যদি কাব্যর সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যায় নয়, তাই আজকে কাব্যর সাথে মাইশার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল আমার। কাব্য ভাইয়াকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি বলবো আমি? আমি বলে দিব আপু মিথ্যা কথা বলছে? এই ভেবে আব্বুকে কিছু বলতে যাব এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। তোর কোনো আপত্তি আছে মাইশাকে বিয়ে করতে? মামুর এই প্রশ্নে উত্তরে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে হ্যাঁ বলল। আমি চরম প্রকার শকড। কি বলল ভাইয়া? আমায় বিয়ে করতে তার কোনো আপত্তি নেই? ভাইয়ার কথা যেন আমার কানে এখনো বাজছে। মামা সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে কারো কোনো আপত্তিও নেই। কে কি বলছে সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু সব শুনে যাচ্ছি। কোণের বেশে সাজানো হলো আমায়।
চোখের পানি যথাসম্ভব আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। অবশেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনও চুপ করে আছি, কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না। আমি যেন ভেতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পর অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ফেলল। এদিকে আপু ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ খুশি হয়েছে, আবার আমার সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় রিয়ার মাথায় হাত দিল আব্বু, তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিছু হবে না আব্বু, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। এমন সময় একজন মহিলা এসে আব্বুকে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। বলুন। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এক্ষুনি আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ নিশ্চুপ থেকে আপুর দিকে তাকালো, তারপর বলে উঠল, তুমি কি বলো? আব্বু তুমি যা চাইবে তাই হবে। আব্বু আপুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলাও তার ছেলেকে সামনে আনলো আব্বুর। আপু ছেলেটিকে দেখে মুচকি হাসলো। তারপর ওই কাজীর কাছে গিয়েই আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই সব শুনে প্রায় খুশি। তারপর আপুকে আর ওই ছেলেকে বিয়ের আসরে বসানো হলো। তারপর কাজী তাদের বিয়েও পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরও আমি পাথরের মতোই বসেছিলাম, যেন কোনো কিছুই কানে পৌঁছাচ্ছিল না। একজনের বিয়ে দিতে এসে দুজনের বিয়ে হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। সবশেষে দু বোনের একসাথেই বিদায় দেওয়া হলো। আমি এতটাই শকড ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়তেছিল। গাড়িতে উঠতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ঢলে পড়লাম কারো ওপর, হয়তো কাব্য ভাইয়ার। আর কিছু মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তেই সব কিছু মনে পড়তেই আমি চেঁচিয়ে কেঁদে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 2টা। কাব্য রুমে ঢুকেই টেবিলের ওপর থাকা কাচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেলল। আচমকা কোনো কিছু ভাঙার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। তারপর উঠে যা দেখলাম তা দেখে ভয়ে কলিজা কেঁপে উঠল আমার। টপ টপ করে রক্ত পড়ছে কাব্য ভাইয়ার হাত থেকে। আমি তা দেখে রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ার হাতের রক্ত দেখে কেন জানি না খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ার সামনে দাঁড়িয়ে পড়লাম। এসব কি করছো তুমি ভাইয়া? ভাইয়া কিছু বলল না, শুধু অগ্নি দৃষ্টি নিক্ষেপে নিয়ে তাকালো আমার দিকে। আমি রীতিমতো ভাইয়ার চোখ দেখে ভয়ে আধমরা হয়ে যাচ্ছি। তারপরেও এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাত ব্যান্ডেজ করে দেই, রক্ত পড়ছে। ভাইয়া চেঁচিয়ে বলল, তোকেও তো দরদ দেখাতে হবে না আমার উপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, প্লিজ ভাইয়া আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দেই। ভাইয়া আমার কথা শুনে কিছু বলল না। ভাইয়ার চুপ থাকাটা দেখে আমি এক বুক সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ দিতে লাগলাম। এদিকে কাব্য ভিতরে ভিতরে খুব খুশি হয়েছে মাইশার কাজে, কারণ মাইশা তার জন্য ভাবে। এই প্রথমবার মাইশা সাহস করে নিজ ইচ্ছে তার হাত ধরেছে। আর কাব্যের রেগে যাওয়ার কারণটা হলো বিয়ের অনুষ্ঠানে মাইশা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। তখন থেকেই কাব্য প্রচণ্ড বেগে রেগেছিল মাইশার ওপর। আর রুমে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে আরও রেগে যায় কাব্য। আচমকা কাব্য আহা বলে শব্দ করে ওঠে। সাথে সাথে মাইশা কাব্যের হাতে ফু দিতে থাকে। ভাইয়ার হাতে ব্যান্ডেজ দিয়ে ভাইয়াকে বলে উঠলাম, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, আর তুই? আমি ওই সোফাটায় ঘুমিয়ে পড়ছি, তুমি ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, বিছানা ঘুমাবি তুই। কিন্তু তুমি। কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার ধমক শুনে
আমি আর কিছু বললাম না, চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকে কাব্য মাইশার কাজে মনে মনে হাসলো, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। তারপর সেও গিয়ে ঘুমিয়ে পড়ল বিছানায়। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড বেগে বিরক্ত লাগছে আমার। শাড়ি পরতে পারছি না। পাক্কা 1 ঘন্টা যাবৎ ট্রাই করছি এই শাড়ি পরার, কিন্তু কোনোভাবেই শাড়ির কুচি দিতে পারছি না আমি। এদিকে বিছানায় শুয়ে আছে কাব্য ভাইয়া, না জানি কখন উঠে পড়ে। তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। এখন কি করব? হঠাৎই মাথায় ইউটিউব আন্টির কথা মনে পড়লো। ব্যাস, মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর কোনো রকমের কুচি দিলাম আমি, কিন্তু খুব একটা ভালো হলো না হয়তো। ধুর শালা, এইভাবে বিয়ে হবে? আগে জানলে কিভাবে শাড়ি পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিতাম। ধুর, ভালো লাগছে না। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়লাম আমি। এমন সময় কারো হাসির আওয়াজ শুনে সামনে তাকালাম। সামনে তাকাতেই অবাক আমি, কারণ কাব্য ভাইয়া হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? বুঝতে পারছি শাড়ি পরা হয়নি, তাই বলে এইভাবে হাসতে হবে নাকি? মেজাজটা আরও গরম হয়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে? শাড়িটা তো পরতে পারিনি। কোনো ব্যাপার না, এখন মামনির কাছে গিয়ে আমি শাড়ি পরে আসছি। এই বলে পা বাড়াতে নিয়েও আবার থেমে গেলাম। কেন জানি না একটু সংকোচ বোধ হচ্ছে। কালকে যা হলো। এদিকে কাব্য মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পারছে মাইশা কেন যাচ্ছে না। কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল মাইশার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এইভাবে কাছে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভাইয়া আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। ভিতরে ভিতরে বুক কাঁপছে আমার। হঠাৎই ভাইয়া বলল, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিক চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছে কি ভাইয়া? তুমি শাড়ি পরিয়ে দিবে আমায়? হুম। হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরতে হলো ভাইয়ার কাছে। ভাইয়া কুচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে। আর আমি এখনো শকড মোডে দাঁড়িয়ে আছি। কি করে পারলো ভাইয়া শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠলো আমার। উপরে আপুর নাম দেখে একরাশ অভিমান নিয়ে আমি ফোন তুলে বললাম, তুমি খুব পচা আপু। কেন করলে এমন আপু? কেন এত বড় মিথ্যা কথা বলালে আমাকে দিয়ে? এই বলে কেঁদে দিলাম আমি। আপু আমাকে এইভাবে কাঁদতে দেখে শান্ত গলায় বলল, শান্ত হ মাইশা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন এমন করলে? আপু এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি তো আর ওর কথা বলতেই পারলাম না, তাই বাধ্য হয়ে মিথ্যা কথাটা বলতে হলো। আমাকে ক্ষমা করে দে বোন। কিন্তু এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সেটা? আপু মুস্কি হেসে বলল, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি বোন, কারণ ওই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলা কালকে। সরি মাইশা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আপু কাব্য ভাইয়ার সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি ভাইয়াকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নে। তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমায় ধন্যবাদ দিবি, কারণ কাব্য যে তোকে। এতটুকু শুনতেই এমন সময় পিছনে কাব্য ভাইয়া বলে উঠল। কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে ভাইয়ার আওয়াজে ভয় পেয়ে গেলাম আমি। আমি আমতামতা করে বললাম, না মানে আপু, এই রে, আপুর সাথে বলা কথাগুলো সব শুনে নিল নাকি ভাইয়া? তুই কি বলেছিল রিয়াকে? এই বলে ভাইয়া সামনে এগোতে লাগলো আমার দিকে। যা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই রে, সব শুনে ফেলেছে মনে হয়। এই ভেবে এক প্রকার দৌড়ে রুম থেকে
বেরিয়ে আসলাম আমি। আজকে আর যাচ্ছি না ভাইয়ার সামনে, এই ভেবে নিচে চলে আসলাম আমি। নিচে নামতেই দেখলাম রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে মামুনি কাজ করছে। ভিতরে যাব কি যাব না এই ভেবেই সংকোচ বোধ করছি। আচ্ছা, মামুনি কি রেগে আছে আমার উপর? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কিন্তু এইটা তো মামুনিকে বলা যাবে না। এমন সময় মামুনি ডাক দিয়ে বলল, কি হলো মাইশা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মামুনির কথা শুনে মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর মুচকি হেসে বললাম, না আসলে মামুনি। থাক, আর বলতে হবে না। কালকের জন্য সংকোচ বোধ করছিস, এই তো। মামুনির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামুনি আমায় এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমার তোর উপর কোনো রাগ নেই, যেটা আছে সেটা হলো অভিমান। কারণ কি জানিস, তুই আমায় এতটাই পর মনে করিস যে তুই কাব্যকে ভালোবাসিস। এটা বললে আমরা মেনে নিতাম না। আমি নিজেই জানতাম না, তোমায় কি করে বলতাম বলো তো? কি বললি? না কিছু না, আসলে মামুনি কি বলো তো, তুমি তো জানো আপু আর কাব্য ভাইয়ের বিয়েটা সেই ছোটবেলা থেকে তোমরা ঠিক করে রেখেছিলে, তাই আর কি। তাই সব মুখ বুঝে সহ্য করে নিলি। আর যাই হোক, তুই অন্তত কাব্যকে তো বলতে পারতি। আরে ধুর, কি বলতাম আমি? কাব্য ভাই আমায় ভালোবাসে নাকি? নিশ্চয়ই কালকে আপু জোর জবরদস্তি করে ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই হয়তো বিয়ে করেছিল। কি হলো, কি ভাবছিস? কিছু না, সরি মামুনি, আর হবে না। মামুনি কিছু না বলেই খাবার নিয়ে চলে গেল টেবিলের কাছে। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম, সবাই আমাকে ভুল বুঝছে। কিছুক্ষণের মধ্যেই মামাও চলে আসলেন টেবিলের কাছে। তারপর আসলো তানিশা, আর তানিশা হলো কাব্যর ছোট বোন। তবে আমার তানিশা আর আমার বয়স সেম। আমরা দুজনে একসাথে একই ভার্সিটিতে পড়ি, আর আমরা দুজনেই অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারপর আমাকেও ডাক দিল মামুনি। আমিও আর কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম তানিশার পাশে। এমন সময় নিচে নামলো কাব্য ভাইয়া, ওনাকে দেখেই বুকের ভেতর ধক করে উঠল। তখনকার বিষয়টার কথা মনে করেই, তবে এই মুহূর্তে নিশ্চিত আছি কিছু বলবে না, কারণ এখানে সবাই আছে। তারপর আর কি, সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। এমন সময় মামা বলে উঠল, কাব্য, এখন থেকে তুমি মাইশা আর তনিশাকে একসাথে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে আসবে। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মামা মামি দুজনের চলে গেল। সবাই চলে যাওয়া দেখে ঠাস করে চাটি মারলাম আমি তানিশার মাথায়, কারণ বইনটা আমার সাথে কথা বলছে না। আমার চাটি খেয়ে তানিশা বিরক্তি ছাপ মুখ নিয়ে বলল, তুই আমার সাথে বলবি না? শয়তান মাইয়া, তোর সাথে আরি। তানিশার কথা শুনে কিছু না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বললাম, কেন বইন, কি হয়েছে? আমি কি করছি? তুইও কি সবার মতো আমাকে ভুল বুঝলি? তুই কি করে পারলি বলতো এত বড় কথাটা লুকাতে, যে তুই কাব্য ভাইয়াকে ভালোবাসিস? সবার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো বলতে পারতি। তুই জানিস কালকে রিয়া আপুর মুখে কতগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল। এই তুই আমায় বেস্ট ফ্রেন্ড ভাবিস? এতক্ষণ পর বুঝতে পারলাম বইন আমার সাথে রাগ কেন করছে। আমি তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে সব খুলে বললাম। সব শুনে ও অবাক হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওর ওভাবে তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম, তো দেখ, যেখানে আমি নিজেই জানতাম না সেখানে তোকে কি করে বলতাম বলতো? ও, এই ব্যাপার। কিন্তু আমি ভাবছি ভাইয়ার কথা কি করে মেনে নিল তোকে? কি করে আবার? আপু নিশ্চয়ই বাধ্য করেছিল ভাইয়াকে। আমার কথা শুনে হাসলো তানিশা। এই কথার মাঝখানে ওর এইভাবে উচ্চস্বরে হাসার কারণটা বুঝতে না পেরে বললাম আমি, আশ্চর্য, এখানে আমি হাসার মতো কি বলছি যে তুই এইভাবে হাসছিল? কিন্তু তানিশা তার হাসি থামাতে পারছে না। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? কিছুক্ষণের মধ্যেই তানিশা তার হাসি থামিয়ে দিয়ে বলল, তুই এখনো কাব্য ভাইয়াকে ভাইয়া ডাকছিস? ওহ, এই ব্যাপার? আরে এতদিনের অভ্যাস কি আর একদিনে যাবে বল? তাই তো ভাইয়া ভাইয়া আসছে। সব বুঝতে পারছি, তবে হ্যাঁ, আমার সামনে বলেছিস ভালো কথা, আবার অন্য কারো সামনে দাঁড়িয়ে বলিস না, ওকে?
তারপর আর কি, পুরো সকালটা তানিশার সাথে গল্প করতেই কাটিয়ে দিলাম। সারা দিন এটা ওটা করে কেটে গেল। আজকে একবারও ভাইয়া সামনে যায়নি। না জানি সামনে গেলে কি করতো আমায়। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন কি করব? রাতে তো যেতেই হবে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তানিশাকে বললাম আজকে তোর সাথে ঘুমাই, কিন্তু শয়তানটায় রাজি হলো না। তোর কপালে বর জুটবে না দেখিস, বান্দর মাইয়া। একদম ভাইটার মতো হইছে, খালি রাগটা নেই। এইসব বলতে বলতে এক পা করে রুমের দিকে এগিয়ে যাচ্ছি আমি। রুমের কাছে আসতেই আস্তে করে রুমের দরজাটা খুলে উকি দিলাম। অদ্ভুত বিষয় তাই না, ভাইয়া রুমে নেই, গেল কই? এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, তুই চোরের মতো এইভাবে উকি দিচ্ছিস কেন? আচমকা এমনটা বলাতে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। পিছন ঘুরে তাকিয়ে ভাইয়াকে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। আমতা আমতা করে বললাম, ইয়া মানে কই কিছু না তো। সত্যি কিছু না? তাহলে এতটা ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পেতে যাব? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো আমি? তার মানে তুই আমায় ভয় পাচ্ছিস না? না। আচমকা ভাইয়া আমার কথা শুনে সামনে এগোতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে রুমের ভেতর ঢুকে গেলাম। ভাইয়া রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। যা দেখে আরো ভয় পেলাম আমি। এই রে, আমায় আবার মারবে নাকি? আল্লাহ, এই বারের মতো বাঁচিয়ে দাও আমায়। কথা দিচ্ছি আর জীবনে কোনো দিন ভাইয়াকে রাগি বদমেজাজি বলবো না। ভাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। যা দেখে আমি আমতা আমতা করে বললাম, দেখো ভাইয়া, তুমি কিন্তু এখন আমার সাথে রাগারাগি করতে পারো না। তাই নাকি? কেন পারবো না শুনে? দেখো ভাইয়া, তুমি এইভাবে এগুলে আমি কিন্তু চিৎকার করে দিব। দে না, কে বারণ করেছে? আমি কিন্তু সত্যি সত্যি দিব। দে। এক পর্যায়ে আমি দেয়ালের সাথে লেগে গেলাম, কিন্তু ভাইয়া থামার কোনো নাম দেখছি না। তাই বললাম, আচ্ছা যাও, সরি ভাইয়া, আর হবে না, আমি আর কোনোদিন কিছু বলবো না। তা কি কি যেন বলেছিস রিয়াকে? আমি কেমন? কি বলেছি? কিছু বলিনি, শুধু বলেছি তুমি খুব ভালো। একদম মিথ্যা বলবি না। এদিকে ভাইয়া আমার এতটা কাছে চলে এসেছে যে ভাইয়ার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছি আমি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সাথে অস্বস্তি লাগছে। সরি ভাইয়া, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ সারা রাত তুই আমার মাথায় টিপে দিবি। কি? আমি পারবো না। তুই পারবি না? এই বলে ভাইয়া আমার দিকে আরো ঝুঁকে গেল। ভাইয়ার হঠাৎ করে এইভাবে ঝুঁকে যাওয়া দেখে ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো পারবো। এদিকে মাইশার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে কাব্য বলল, এই তো, গুড গার্ল। তারপর কাব্য আস্তে করে সরে আসলো মাইশার কাছ থেকে। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আস্তে করে চোখ খুলে দেখলাম ভাইয়া বিছানায় শুয়ে আছে। আচমকা ভাইয়া বলে উঠল, কি হলো? আর কতক্ষণ লাগবে? এই তো আসছি। তারপর আর কি অনিচ্ছা থাকা সত্ত্বেও গিয়ে ভাইয়ার মাথা টিপতে লাগলাম আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম, শালা তোর কোনো দিন ভালো হবে না, একটা হনুমান গরু ছাগল মহিষ। এদিকে কাব্য বুঝতে পারছে মাইশা মনে মনে তাকে গালি দিচ্ছে, তারপরও কিছু বলল না, মনে মনে হাসছে সে। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেওয়ার এখন হাত ব্যথা করছে আমার, কিন্তু এই হনুমানটা তা দেখতে পাচ্ছে না। তার মতো সে আরামে ঘুমিয়ে আছে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য চোখ খুলে মাইশাকে ঘুমিয়ে পড়তে দেখে আস্তে করে ওকে শুইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমি কাব্য ভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি। হায়, এখন যদি ভাইয়া আমায় এইভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করবে। এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়াকে ছাড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম আমি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। একে একে সবাই চলে আসলো, সবাই নিচে।
কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নিচে। তারপর মামুনি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে মামা বলে উঠলেন, কাব্য, আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে। না গেলে চলবে না? না, তোমাকে যেতেই হবে। কাব্য ভাইয়া আর কিছু বলল না। মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম কাব্য ভাইয়া বিছানায় বসে মোবাইল টিপছে। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় কাব্য ভাইয়া বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাব। ফিরে এসে যদি দেখি তুই তৈরি হোস নে, তাহলে কিন্তু তোকে এখানে রেখে আমি চলে যাব। এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে চলে গেল বাইরে। আমিও আর কিছু না ভেবে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামুনির কাছে। মামুনির রুমে ঢুকতেই দেখলাম মামুনি বিছানায় শুয়ে আছে। অসময়ে মামুনিকে এইভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললাম, কি হলো মামুনি, তুমি এই সময় শুয়ে আছো? শরীর খারাপ করছে নাকি? আরে না, এমনি ভালো লাগছিল না তাই শুয়েছিলাম। এখন বল, তুই এইখানে? মামুনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখিয়ে বললাম, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি পারছি না। আমার কথা শুনে মামুনি হেসে বলল, এই ব্যাপারে আয়, আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়েও দিচ্ছি। মামুনির কথা শুনে মুচকি হাসলাম। তারপর মামুনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়ে দিল কিভাবে শাড়ি পরতে হয়। পুরোপুরি না বুঝলেও মোটামুটি পেরেছি। মামুনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বলে উঠলাম, ওইভাবে তাকিয়ে আছো কেন মামুনি? আমাকে ভালো দেখাচ্ছে না? জানতাম এই শাড়িতে কখনো আমায় ভালো লাগে না। আমার কথা শুনে মামুনি বলে উঠল, এত বুঝিস কেন তুই? তোকে ভালো লাগছে না কে বলেছে? তোকে ভালো লাগছে তাই তো তাকিয়ে আছে। মামুনির কথা শুনে খুশি হয়ে গেলাম আমি। তারপর মামুনির গালে হাত দিয়ে বললাম, থ্যাংক ইউ মামুনি। মামুনি রুম থেকে বের হতেই তানিশার সাথে দেখা হলো। ও আমায় দেখে হা হয়ে তাকিয়ে রইল। তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল, ওরে ভাবি, তোকে তো সেই দেখাচ্ছে। আমিও একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ। এই বলে হেসে দিলাম দুজনেই। তারপরেও চলে গেল ওর রুমে আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি চলে এসেছে। হা হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। আজকে ভাইয়া একটা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে। ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সাজানো, অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে। সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু যেদিন থেকে জেনেছিলাম ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আর ভাইয়ার দিকে অতটাও তাকাইনি। কিন্তু কে জানতো এই ভাইয়ার সাথেই আমার বিয়ে হয়ে যাবে। আমার এসব ভাবনার মাঝেই ভাইয়া বলে উঠল, কি হলো, হা হয়ে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথা শুনে ভাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না ও কিছু না। আমি খুশি মনে বললাম, আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া? একটা মুচকি হাসি দিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, একদম পেতনিদের মতো লাগছে। এত সাজছিস কেন? এমনি ভূতের মতো লাগে, তার উপর এত মেকআপ, একদম পেতনির মতো লাগছে। মুহূর্তের মধ্যে মেজাজ চটে গেল আমার। কোথায় ভাবলাম ভাইয়া প্রশংসা করবে, তা না, এটা কি বলল? ধুর, এই জন্যই বলি মাইশা, যে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি, বোকা মেয়ে কোথাকার। আর একদম ঠিক হয়েছে এইসব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি। এমন সময় ভাইয়া বলে উঠল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি? জামু চলেন। তারপর আমরা দুজনেই রুম থেকেই বেরিয়ে আসলাম। নিচে নেমে মামুনি মামাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাহিরে। তারপর আমরা গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। আমিও জানালা খুলে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। না জানি বাড়িতে গেলে আম্মু আব্বু কি বলবে। নিশ্চয়ই আমায় খুব খারাপ বলবে। হঠাৎ মন খারাপ হয়ে গেল আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য ভাইয়া গাড়ি থামিয়ে দিল। তারপর দুজনেই গাড়ি থেকে নেমে গেলাম। ভিতরে যেতে কেমন জানি লাগছে। তারপর কাব্য ভাইয়া পিছন পিছন চলে আসলাম আমি। দরজার কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলল। এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো আপু।
আপুকে দেখে কিছুটা অবাক হলাম। তারপর আমরা দুজনেই ভিতরে ঢুকে গেলাম। স্নিগ্ধতার বিকেল বেলা, জানালা ভেদ করে সূর্যের হালকা তাপ এসে পড়ছে কাব্য ভাইয়ার মুখে। কি অপূর্ব না লাগছে তাকে। ঘুমের ঘরে ভাইয়াকে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না আমার। বাড়ি এসে দুপুরের খাবার শেষ করে ভাইয়া আমার রুমে এসে ঘুমিয়ে পড়লো। সারা দিন এটা ওটা করার ফলে খুব একটা আশা হয়নি ভাইয়ার কাছে। আপুর সাথেও কথা বলেনি কাব্য ভাইয়া, হয়তো অভিমান করেছে। আমি কথা বলেছিলাম একটু আধটু। খারাপ লাগার বিষয়টা যেটা হলো, আব্বু আমার সাথে কথা বলেনি, যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। রাসেল ভাইয়ারও সাথেও কথা বলেছি, খুবই ভালো ব্যবহার তার, দেখতেও সুন্দর। বিয়েতে তো তার দিকে তাকানোই হয়নি। অবশ্য তখন তেমন কোনো পরিস্থিতি ছিল না। হঠাৎ আমার ভাবনার মাঝে ভাইয়ার ঘুম থেকে উঠে বলল, কি হলো? এখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? আচমকা এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম, তোমায় আব্বু ডাকছে, তাই আম্মু তোমায় ডাকতে বলল, তাই আসছিলাম। ও, তাহলে ডাকতে এসে প্যাচের মতো তাকিয়েছিলে কেন? ভাইয়ার কথা শুনে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। আমি কি পেঁচা? তুমি তাহলে একটা হনুমান। কি বললি তুই? এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, যা দেখে ভয় পেয়ে ঘাবড়ে গেলাম আমি। এই রে, এইটা তুই কি বললি মাইশা? এখন কি হবে তোর? তোকে কে বাঁচাবে এখন এই শয়তান আর এই হনুমানের কাছ থেকে? এইসব ভেবে আমতামতা করে বললাম, না না, কিছু বলিনি ভাইয়া, কিছু বলিনি, আমি তো মজা করছিলাম। মুখ ফসকে বেরিয়ে গেছে। ও, মজা করছিলে? দিনে দিনে দেখছি তোর সাহস বেড়ে গেছে। এই বলে ভাইয়া আমার দিকে এগুতে লাগলো, যা দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো ভাইয়া, তুমি কথায় কথায় এভাবে এগিয়ে আসো কেন? আমরা তো দূরে বসেও কথা বলতে পারি নাকি? পারি তো, কিন্তু তুই কেন পেছনে যাচ্ছিস সেটা বল। এক পর্যায়ে কাব্য ভাইয়া আমায় দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি যেন বলছিলে তুই? দেখো ভাইয়া, তুমি আমায় প্যাঁচা বলেছ, আমি তোমায় হনুমান বলেছি, তাই শোধবোধ। ও, শোধবোধ। আর তুই এখন আমাকে ভাইয়া রাখছিস কেন? ইয়ে না মানে কি বলো তো ভাইয়া? আবার ভাইয়া? ইয়ে মানে টুকু, অনেক দিনের অভ্যাস তো ভাইয়া, একদিনে কি যায় বলো? তোর তো দেখছি মুখে শুধু ভাইয়া ভাইয়া আসছে। ওয়েট, আমি কিছু করছি, আর আজকের পর তুই আর ভাইয়া রাখবি না। সেটা কি করে? বলতেই ভাইয়া ঝুঁকে গেল আমার দিকে, যা দেখে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি। আচমকা কাব্য ভাইয়া আমার ঘাড়ে তার ঠোঁটের স্পর্শ করলো, সাথে সাথে বরফের মতো শক্ত হয়ে গেলাম আমি। ভাইয়ার ঠোঁটের স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম। হঠাৎই ভাইয়া আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তেই ঘাড়ে ব্যথা অনুভব করলাম আমি। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলল, এটা হলো তোর শাস্তি। আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোকে শাস্তি পেতে হবে। এই বলে ভাইয়া ওয়াশরুমে চলে গেল, আর আমি এখনো হাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়ার যাওয়ার পানে। যেন যা বলে গেল সব মাথার উপর দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের দিকে তাকাতেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল। শয়তানটাই এত জোরে কামড় দিছে যে রক্ত বেরিয়ে আসলো। জায়গাটায় জ্বলছে ভীষণ। এই রে, এখন বাইরে যাব কি করে? সবাই দেখলে কি ভাববে? থুর, কেন যে সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করি। এখন থেকে মুখে লাগাম দিতে হবে মাইশা, না হলে শয়তানটা আবার ব্যথা দিবে। এই বলে চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড় ঢেকে দিলাম যাতে কেউ না দেখে। এমন সময় ভাইয়া বেরিয়ে আসলো। আমি কিছু বললাম না, তারপর দুজনেই চলে আসলাম নিচে। আব্বু রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে কাব্য ভাইয়া। রুমে এই মুহূর্তে আমি, আব্বু আর কাব্য ভাইয়া আছি। আব্বু কাব্য ভাইয়াকে দেখে বলল, কাব্য ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। ভাইয়াও আব্বুর কথা শুনে গেল সামনে। আমি এখনো চুপটি করে দাঁড়িয়ে আছি। কাব্য ভাইয়ার সামনে যেতেই আব্বু কাব্য ভাইয়ার হাত ধরে বলল, আমি জানি কাব্য, আমরা যেটা করেছি সেটা হয়তো একদমই করা উচিত হয়নি। জানি তোর হয়তো রিয়ার জায়গায় মাইশাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস কর,
আমি আগে জানলে মাইশাকে কখনোই তোর সাথে বিয়ে দিতাম না। আমি আর শুনতে পারলাম না আব্বুর কথা। আমার জন্য আব্বু কাব্য ভাইয়ের সামনে মাথা নিচু করে কথা বলছে, যেটা মোটেও ভালো লাগছে না আমার কাছে। আমি আর সামনে দাঁড়ালাম না, ওখানে দৌড়ে নিজের রুমে চলে আসলাম।